আজকের ভিডিও কী নিয়ে হবে আর আপনাদের আশা করি বলতে হবে না। কালকে আনোয়ারকে নিয়ে পিএসসির ফাইনাল ভার্ডিক্ট এসছে, ফাইনাল নয় একটা ভার্ডিক্ট এসেছিলো, আজকে সকালে একটা ভার্ডিক্ট এসছে। আমি ভেবেছিলাম কালকে রাত্রিরে বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু পড়াশুনো করতে হয়েছিল। জিনিসটা নিয়ে দুম করে তো আর একটা কিছু বলে দেওয়া যায় না। আমার যেটা মনে হচ্ছে সেটাই যে ঠিক সেটা তো নয়। সবাই কি বলছে, বাকিদের বক্তব্য কি, বিশেষজ্ঞদের বক্তব্য কি, সমস্ত কিছু শোনার পর এবং আজকে সকালেও অনেকক্ষণ আগেই এসে গেছে ভার্ডিক্টটা, সেটা শোনার পরও ফাইনালি কি দাঁড়াচ্ছে এবং আমার বিচার বুদ্ধি দিয়ে যেটা মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। আগে কিছু তো আছে টেকনিক্যাল ভার্ডিক্ট, ওটা আমার বিচার বুদ্ধির প্রয়োজন নেই, সেটা দিয়ে দিয়েছে রায়। সেটাকে কিছুটা বলতে পারেন আপনাদের কাছে এক্সপ্লেন করে দেবো ব্যাপারটা কি হতে চলেছে আর কি হতে পারে। সেটা তো আর ভার্ডিক্টে আসেনি, কি হতে পারে সেটা আমি আমার মতো করে আপনাদেরকে বলবো এই ভিডিওতে। প্রথমে চলে আসি গতকালের রায়। গতকালের একটা রায় বেরোলো যে মোহনবাগানকে জিজ্ঞেস করা হয়েছে সে কি আনোয়ার আলীকে এনওসি দিতে চায় বা কেন দিচ্ছে না। কারণ আনোয়ার আলী এটাকে বলেনি যে আনোয়ার আলীর কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে প্রথম যে আবেদনটা করেছিল সেটা ছিল এরকম যে আনোয়ার আলী চুক্তিটা টার্মিনেট করতে চায় এবং টার্মিনেট করে সে দিল্লি এফসিতে ফিরে গেছে। এবার অন্য ক্লাবে জয়েন করতে গেলে মোহনবাগানের একটা এনওসি দরকার, সেইটার জন্য সে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে দ্বারস্থ হয়েছে। তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগানের কাছে জানতে চেয়েছিল যে সে এনওসি দিতে চায় কি চায় না। তো মোহনবাগান সেটা জানিয়ে দিয়েছে তাদের এনওসি দিতে কোনো আপত্তি নেই। এবং ব্যাপারটা হচ্ছে কোনো প্লেয়ারকে তো কেউ জোর করে কোনো ক্লাবে আটকে রাখা যায় না, বা ক্লাব কেন কোনো জায়গাতেই কাউকে এরমভাবে জোর করা যায় না। সে ছেড়ে বেরিয়ে যেতে চায়, তো তার জন্য তার নো অবজেকশন লাগবে, সেটা মোহনবাগান তাকে দিয়ে দেবে। তার জন্য তাকে মোহনবাগানের কাছে অ্যাপিল করতে হবে। এটা খুব ঠিকঠাক আছে, এটাতে কোনো মানেই হয় না যে অনেকেই ভাবছিল যে মোহনবাগান তাহলে এনওসি দিল, সব কেস মিটে গেল, আনোয়ারকে ছেড়ে দিল, আনোয়ার যে কোনো জায়গায় জয়েন করতে পারে। হ্যাঁ পারে, আনোয়ার ফ্রি প্লেয়ার। যখন মোহনবাগান এনওসি দিয়ে দেবে তখন আনোয়ার ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং আনোয়ার যে কোনো টিমে জয়েন করতে পারে। কিন্তু হ্যাঁ একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আনোয়ার এনওসি চেয়েছে, মোহনবাগান এনওসি দিয়েছে। এবার মোহনবাগানের বক্তব্য হচ্ছে যে আনোয়ার যেভাবে ক্লজটা টার্মিনেট করেছে, চুক্তিটা যেভাবে ভেঙেছে, সেটা কিন্তু যথোপযুক্ত নয়। তো এইখানে সে বেআইনিভাবে কিছুটা চুক্তিটা ভেঙেছে, এটা ছিল মোহনবাগানের কথা। তো সেইটাতেও রায় দিয়েছে, সেইটার রায়টা এসছে আজকে সকালে এবং এআইএফএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে চুক্তি যে পদ্ধতিতে আনোয়ার ভেঙে বেরিয়েছে সেটা পুরোপুরি আনজাস্ট ছিল। তো সেটা রেফারেন্স পেপার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটা বড়িয়া মজুমদারের লাইভ থেকে পেয়েছিলাম। এর পুরো কৃতিত্বটা যাচ্ছে রেপ স্পোর্টসের। আমার পক্ষে সম্ভব নয় যে এআইএফএফ কি ভার্ডিক্ট দিচ্ছে তার পেপার বার করে আনা। তো পেপারটা পুরোটাই বার করে এনেছেন বড়িয়া স্যার এবং এটা তারই কৃতিত্ব। তো আমি শুধু তার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে তথ্যটা দেখাচ্ছি। এটা কোনো গোপন তথ্য নয়, ওপেন টু অল, তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এখানে আপনারা যদি আনজাস্ট কথাটা খুঁজে নাও পান তাহলে এটা দেখবেন যে এখানে জাস্ট নয় এই কথাটা বলা হয়েছে। জাস্ট নয় মানেই তো আনজাস্ট, মানে কোনো জিনিস সত্য নয় তার মানে সেটা মিথ্যা। তো সত্যও নয় মিথ্যাও নয় এরকম তো হতে পারে না, কিছু তো একটা হবে, হয় সত্য নয় মিথ্যা। তো এটা আনজাস্টও নয় জাস্টও নয় এরকম তো হয় না। তো জাস্ট নয় যখন বলা হয়েছে তার মানে আনজাস্ট, জাস্ট মানে জাস্টিফাইড নয়, মানে ঠিকভাবে ভাঙা হয়নি। এবং পিএসসির রায়ের ফলে আরও একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই ঘটনাটার সাথে জড়িয়ে গেল। এতদিন পর্যন্ত নিতুদা যেটা বলেছিলেন যে এই ব্যাপারটা পুরোটা মোহনবাগান এবং আনোয়ার আলীর মধ্যে চলছে, তো এখানে ইস্টবেঙ্গলের কোনো ভূমিকা নেই। কিন্তু এই কালকের ঘটনাটার পর ইস্টবেঙ্গল জড়িয়ে গেল। এবং কেন জড়িয়ে গেল, কারণ আনোয়ার আলী তার অ্যাপিলে মেনশন করেছিল সে ইস্টবেঙ্গল ক্লাবে একটা কন্ট্রাক্ট সই করেছে। এটা তখন বলা হয়নি, তখন বিষয়টা চাপা ছিল, কোনো একটা ক্লাব বলা হচ্ছিল। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু আনোয়ার আলী বলে দিয়েছে যে সে ইস্টবেঙ্গলে সাইন করেছে, তাহলে ইস্টবেঙ্গল ক্লাবও অটোমেটিক্যালি এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে গেল। এইবার এই ঘটনাটা যেহেতু জড়িয়ে গেল, এবার ইস্টবেঙ্গল ক্লাবকে এবং দিল্লি এফসিকে, তারা যে এই প্রি কন্ট্রাক্টটা সাইন করেছে এই বিষয়ে তাদের কি বক্তব্য এই পুরো ঘটনাটা নিয়ে, সেটা জানতে চেয়ে চিঠি দেওয়া হবে পিএসসির তরফ থেকে। এবং শোনা যাচ্ছে 5 দিন সময় দেওয়া হবে, তার মধ্যে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে তার জবাব দিতে হবে এবং এটা ক্লিয়ার করতে হবে যে কেন কিভাবে তারা এই চুক্তিটা করলো মোহনবাগানের থেকে এনওসি পাওয়ার আগেই। এইটা ছিল ভার্ডিক্ট।
এইবার আপনাদের নতুন যে প্রশ্নগুলো তৈরি হবে সেটা কিছুটা আমি আপনাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে আনোয়ার আলী কি মোহনবাগানে কন্টিনিউ করবে, আনোয়ার আলী কি ইস্টবেঙ্গলে খেলতে পারে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসবে, সেটাও আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। বল কিন্তু পুরোপুরি আনোয়ারের কোর্টে, কারণ আনোয়ারকে মোহনবাগান এনওসি দিয়ে দেবে বলেছে। তো আনোয়ার অ্যাপিল করলেই মোহনবাগান এনওসি দিয়ে দেবে। তো মোহনবাগান এনওসি দেওয়ার পর আনোয়ার ফ্রি প্লেয়ার, আনোয়ার যে কোনো ক্লাবে জয়েন করতে পারে, সেটা ইস্টবেঙ্গল হতে পারে, যে কোনো ক্লাব হতে পারে ভারতবর্ষে, সে জয়েন করতে পারে। এইবার জয়েন করা মানে এনওসি নিয়ে কন্ট্রাক্টটা টার্মিনেশন করা হলো, এবং সেই যে কন্ট্রাক্টটা আনোয়ার আলী টার্মিনেশন করেছে সেটা আনজাস্ট ওয়েতে করেছেন, মানে সঠিক পদ্ধতিতে করা হয়নি। তাহলে সেখানে আনোয়ার আলী ভুল করেছেন। তার সঙ্গে জড়িত যারা ছিল, যারা এই কন্ট্রাক্টটা টার্মিনেশন করার পেছনে ছিল, বা যাদের কথায় বা যাদের অফারে আনোয়ার আলী এই টার্মিনেশন করেছে, ক্লজটা ব্রেক করেছে, তারা সকলেই কিন্তু এই আনজাস্ট টার্মিনেশনের সঙ্গে যুক্ত। তো আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলতে না চায়, সে অন্য কোনো ক্লাবে খেলতে চায়, তবে সে মোহনবাগানের এর ফলে যে ক্ষতি হলো, এবং সে যেহেতু জাস্টিফাইড ওয়েতে কন্ট্রাক্টটা টার্মিনেশন করেনি, তাহলে সেই দুটো জায়গায় একটা শাস্তির জায়গা চলে আসছে। এবার অনেকে বলছে কি কি রুল আছে, সেই অনুযায়ী কতদিনের শাস্তি হতে পারে ইত্যাদি, এতে আমি যাচ্ছি না। কে কতদিন শাস্তি পাবে এটা আমার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এটাতে শাস্তি হবে, কারণ আপনি একটা জায়গায় একটা কোর্টে কেউ একটা দোষী প্রমাণিত হলো, দোষী প্রমাণিত হওয়ার পর তাকে উইদাউট কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো, এরকম কোনো নিদর্শন হয় না। হয় তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো, এটা কোর্টের জাজমেন্ট আসে। কোনো কোর্টে এরম জাজমেন্ট আসে না, কাউকে দোষী সাব্যস্ত করা হলো, তাকে দোষী পাওয়া গেল কোনো ঘটনায়, অথচ তাকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হলো, এটা তো হয় না। তো এই ক্ষেত্রেও একটা ক্লাবের ক্ষেত্রে যেটা হতে পারে, একটা সাসপেনশন। কি সাসপেনশন না, তারা ট্রান্সফার উইন্ডোয় কোনো ট্রান্সফার করতে পারবে না, এরকম ট্রান্সফার ব্যান, এটা আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই শাস্তিগুলো উল্লেখ রয়েছে এআইএফএফ এর যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তার মধ্যে। আর প্লেয়ারের ক্ষেত্রে কি হতে পারে, প্লেয়ার তো আর ট্রান্সফার ব্যান নয়, প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, প্লেয়ার স্যাংশন বা মানে খেলা থেকে সাসপেন্ড হবে। সেটাও কতদিনের হতে পারে, এটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, কি হতে পারে না হতে পারে সেটা রুলস বইয়ে আছে, তবে হবে কিছু একটা হতে পারে, সেটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, যাই না হোক না কেন। তো যেহেতু দোষী প্রমাণিত হয়েছে, তো পিএসসি একটা শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু এদের 3 জনের মধ্যে, আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, যারা 3 জনের সঙ্গে জড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে একটা শাস্তি ঘোষণা করবে। এইবার কিভাবে ইস্টবেঙ্গল কি শাস্তি পাবেই, ইস্টবেঙ্গল কি ব্যান হবেই, এটাও অনেকে বলতে শুরু করবে, এবার ইস্টবেঙ্গল ব্যান হয়ে গেল অমুক টুসু। তাহলেও ক্লিয়ার করে বলি যে না, সেটারও একটা সম্ভাবনা রয়েছে, ইস্টবেঙ্গল ব্যান নাও খেতে পারে, যদি ইস্টবেঙ্গল কোনোভাবে প্রমাণ করতে পারে এই ঘটনাটা তারা ইনভলভ নয়, এই ঘটনাটার সাথে তারা কোনোভাবে ইনভলভ নয়, বা তাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল না এই ঘটনাটার সঙ্গে, অন্য কেউ তাকে দিয়ে এটা করিয়েছে বা কিছু, যাই হোক না কেন, তারা এটার সঙ্গে ইনভলভ নয়, যদি প্রমাণ করতে পারে ইস্টবেঙ্গল, তাহলে ইস্টবেঙ্গলের কোনো শাস্তি হবে না। কিন্তু আনোয়ার আলী অলরেডি বলে দিয়েছে যে ইস্টবেঙ্গল তাকে অফার করেছে, তাদের অফারে রাজি হয়ে সে তাদের সঙ্গে চুক্তি সই করেছে, ফলে অনেকগুলো গণ্ডগোলের জায়গাও আছে। বেসিক্যালি আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের নামটা তুলেই ইস্টবেঙ্গলকে এই কেসে একটা পার্টি করে দিয়েছে। তার আগে পর্যন্ত ইস্টবেঙ্গল এই কেসটার সঙ্গে জড়িত ছিল না। আজকে সকালের পর এআইএফএফ অফিসিয়ালি বলে দিচ্ছে যে ইস্টবেঙ্গলও এটার সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার এটা গেল ভার্ডিক্ট। এবার কি হতে পারে না হতে পারে দেখুন, ইস্টবেঙ্গল এরপরে তাদের জবাব জানাবে, দিল্লি এফসি তাদের জবাব জানাবে যে তারা কেন চুক্তিটা সাইন করেছিল মোহনবাগানের থেকে এনওসি পাওয়ার আগে, তো সেটা তারা জানাবে, সেইটা পিএসসি শুনবে, সেটা শোনার পর পিএসসি যেটা মনে হবে যে এই ঘটনাটাতে কারা দায়ী তাদের বিরুদ্ধে একটা শাস্তি ঘোষণা করবে। তো যে শাস্তিই ঘোষণা করুক না কেন, দুই পক্ষেরই, মানে মোহনবাগানের পক্ষে এবং বাকি 2 ক্লাব এবং আনোয়ার আলীর দুজনের পক্ষেই একটা সুযোগ রয়েছে পরবর্তী মানে কোর্টে অ্যাপিল করা বা পরবর্তী দিকে এটাকে নিয়ে যাওয়া। যতদূর জানা গেছে এআইএফএফ এর কাছে আগে একটা ফার্দার অ্যাপিল করতে পারবে, আবার সেখান থেকে এআইএফএফ একটা রায় দেবে, এবং সেই রায়টাও যদি পছন্দ না হয় তারপরে ফিফা ইত্যাদি পরবর্তী জায়গাগুলো রয়েছে। তো এগুলো পরপর অনেকগুলো জায়গা আছে একের পর এক অ্যাপিল করার। কিন্তু ব্যাপারটা এইখানে যে আনোয়ার আলী কিন্তু ততদিন কোনো ক্লাবের হয়ে খেলতে পারবে না। হ্যাঁ, ইন্ডিয়া টিমের হয়ে সে খেলতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই, কারণ এটা ক্লাবের বিষয় ঘটিত ব্যাপার, কিন্তু কোনো ক্লাবের হয়েই সে কিন্তু খেলতে পারবে না।
তো এই গেল টেকনিক্যাল ব্যাপার, এইটা দিয়েছে রায়, এই দিকে যাচ্ছে। এবার কোন পক্ষ কি জবাব দেয় এবং ফাইনালি পিএসসি কি ভার্ডিক্ট দেয় বা কি শাস্তি ঘোষণা করে বা কি করে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। সেটা আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। 5 দিন তাদেরকে সময় দিয়েছে, তারা 5 দিনের মধ্যে তাদের জবাব দেবে এবং তারপরে ডিসিশান আসবে। তো সেই দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এখন যে প্রশ্নটা রয়ে যাচ্ছে যে মোহনবাগানে খেলবে না ইস্ট বেঙ্গলে খেলবে, মোহনবাগানে খেলার সম্ভাবনা কতটা, ইস্ট বেঙ্গলে খেলার সম্ভাবনা কতটা, সেইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো। বিকেলবেলার মধ্যে ভিডিওটা চলে আসবে। আশা করি আপনারা সেই ভিডিও থেকে বুঝতে পারবেন যে আনোয়ার আলীর কোন দিকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে বা কোন দিকে যেতে পারে। তো এই ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।